সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া বক্তব্যের আরো বিস্তারিত আসা শুরু হয়েছে। গত ২-৩ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন সোর্স থেকে ওনার দেয়া যে বক্তব্য তার সারাংশগুলো বিভিন্ন প্যাটার্নে চলে আসছে। কেউ মোটা দাগে ৪ টা বক্তব্যকে সামনে এনেছেন। আবার অনেকেই ২২ দফা আ বক্তব্যকে সামনে এনে তারা বলছেন যে এটি সেখানে উপস্থিত সেনা কর্মকর্তার মাধ্যম থেকে পাওয়া। এখন মোটামুটি মনে হচ্ছে যে আমি সন্ধ্যার সময় আমার ভিডিওতে যে আম আ এই অনুষ্ঠানের এই বক্তব্যের সত্যতা নিয়ে আমি কিছুটা সন্দেহ প্রকাশ করেছিলাম। কিন্তু এখন আমার আর কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র। কেন এখন মেইনস্ট্রিম এর কাগজগুলোই নিউজ করছে। ইভেন আমি তো আসার সময় আমাদের যুগান্তরেও আমরা বলে আসলাম রিপোর্ট দেওয়ার জন্য। এখন রিপোর্ট যাচ্ছে মোটামুটি সব পত্রিকায়। এবং সেনাপ্রধান সেখানে তার বক্তৃতা দেওয়ার সময় একটা পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব এও বলেছেন, যেখানে যা কিছু বলছি কোনো কিছুই গোপন থাকবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবে। যাই হোক, আমি সেনাপ্রধানের বিস্তারিত বক্তব্যে যাওয়ার আগে ২-৩ টি কথা এর আগে বলে নেওয়া ভালো। সেটি হলো, জানতে পারলাম কিছুক্ষণ আগে যে বিএনপি যে আন্দোলনটি করছে আ আ শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের মোড় এবং শিক্ষা ভবনের সামনে যমুনা ঘেরাওর কর্মসূচির এই হিসাবে। আমাদের কাছে সর্বশেষ খবর হলো যে এই আন্দোলনটি আগামীকাল সকাল থেকে বড় আকারে ধারণ করবে এবং বিএনপির বিভিন্ন পর্যায় থেকে নেতা-কর্মীরা কালকে এসে এই আন্দোলনে যুক্ত হবে। তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যদিকে যাচ্ছে এবং সেটি শুধু আর কালকে আমি জানতে পারলাম বিএনপির বিভিন্ন সোর্স থেকে, যে আমাদের সাংবাদিকরা আমাদের জানালেন, এই আন্দোলনটি আগামীকাল আর শুধুমাত্র ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নেয়ার দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এখন আগামীকাল এটিকে ছাপিয়ে ২ উপদেষ্টার পদত্যাগ করতেই হবে। এই দাবিটি সবচেয়ে জোরালো হিসেবেই তুলে ধরা হবে। এইটাই আমি শুনলাম যে, এবং আরো অনেক কিছু এখানে আসতে পারে আগামীকাল। যাই হোক, এখন পর্যন্ত সেনা প্রধানের যে বক্তব্যগুলো এসেছে সেটি আমি একটু পড়ে শোনাই। আ ২২ দফা কথা, ২২ টি আ বক্তব্যকে তুলে ধরা হয়েছে। প্রথমত হলো, সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। ২ তিনি বলেন, এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার, যেটি আমি সন্ধ্যার ভিডিওতে বলেছি। ৩ করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো করিডোর হবে না। তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত, যেমন মানবিক বা কৌশলগত করিডোরে খেলার বিষয়, শুধুমাত্র একটি গণতান্ত্রিক ভাবে সরকারের নির্বাচিত সরকারের আমি একটু অসুস্থ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকার এর আ প্রতিক্রিয়াভুক্ত অ স এখতিয়ারভুক্ত নয়। কাউকে কোনো প্রকারের করিডোর দেয়া যাবে না। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশী শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না। কোনো বিদেশী দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন, আমি চাই ১লা জানুয়ারি ২০২৬ থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে। তিনি বলেন, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় জানার ও নিজ মত অনুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না।
জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানতো না কেন? এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে। কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি কেন? সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমে প্রশংসা করেন, কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ। সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য। তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো। 10, আমাদের 1-11 অভিজ্ঞতা ভালো নয়। আমরা এমন কিছু কামনাও করি না। তিনি কথাবার্তায় বেশ খোলামেলা ছিলেন। তিনি বললেন, আমি জানি এখানে যা বলি সব সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাবে। 12, তিনি আরো বললেন যে আমার কোন রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতা নেই। 13, তিনি বলেন এখনো প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। 14, তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধ ক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে। এটি প্রক্সি যুদ্ধ। 15, একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোনো কার্যকলাপ প্রশ্রয় দেয়া উচিত হবে না। 16, উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকারুজ্জামানের সমর্থনে একত্রিত হয়ে আছে এবং ওনার কমান্ড অনুসরণ করে কাজ করার জন্য প্রস্তুত। সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমস্যার ঘোষণা করেন। 17, সেনাবাহিনীর আর সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গ সহ্য করবে না, কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট হবে। আমার মনে হয় কাল থেকে সেটি দেখা যাবে। 18, রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না, তিনি উল্লেখ করেন। সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। অদ্যাবধি 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে। 21, নির্বাচনকে সামনে রেখে এবছরের বাকি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন। সবশেষে 22, আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র, তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে, তাদের স্বার্থ বিরোধী কোনো কাজই যেন না ঘটে, সে বিষয়ে আমাদের সকলকে অটল থাকতে হবে। কেউ একজন পরিশ্রম করে এই পয়েন্টগুলো উল্লেখ করেছেন। আমাদের এর মধ্যে অনেক বিদেশে অনেক কর্মরত সাংবাদিকও আছেন। জুলকার নায়ের স্যার স্বামী ভাই, তিনিও একটি দেখলাম যে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে উনি বলেছেন এভাবে, আরো অনেকে বলেছেন। যাই হোক, এর মধ্যে অনেকেই ভিডিও বানাচ্ছেন। আর একটি সূত্র থেকে বলা হচ্ছে যে এগুলো ঠিক না, এগুলো একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের কিছু লোকজনের তৈরি করা বক্তব্য এটি ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। তো আমার মনে হয় আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি মোটামুটি নিশ্চিত যে না, কথাগুলো ঠিকই আছে, উনি এই ধরনের কথাই বলেছেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, 2-3টি কথা বলে শেষ করব। যে নির্বাচন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী প্রধান এবং বিএনপির পজিশন একই। বিএনপিও চাই ডিসেম্বরের মধ্যে ইলেকশন, আর সেনাবাহিনী প্রধান তো বলেই দিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে তারা একটি নতুন সরকার দেখতে চান। আর বাকি কথাগুলো তো অনেক সুন্দর। আমরা দেখতে চাই যে মব জাস্টিস আর হবে না, রাস্তাঘাট অবরোধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আমরা দেখতে চাই না। আবারও কিন্তু দেখলাম যে রাস্তায় বাসে ডাকাতি এবং ধর্ষণ। তো সবকিছু মিলিয়ে একটি জটিল সমীকরণের দিকে যাচ্ছে দেশ। আমি আবারও বলবো যে এই সব খবরের মধ্যে অনেক বেখবর থাকবে, অনেক গুজব থাকবে। আমাদের খুব সচেতনভাবে প্রত্যেকটি খবর রিসিভ করতে হবে, কোনটি সংবাদ কোনটি গুজব সেটি বোঝার জন্য সময় নিতে হবে। আমরা কেউ তাড়াহুড়ো না করি। আর
যেটা আমি সবসময় বলি, সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আমাদের দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকব। দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকব না। তাই দেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যেতে হবে। তার জন্য যার যা করার আমাদের তাদের প্রত্যেককে নিজ স্থান থেকে সেই ভূমিকা রাখতে হবে দেশের স্বার্থে। আল্লাহ হাফেজ।